আচ্ছা, আজকে আমরা ক্লাস করাবো আমরা আজকে পিএইচপির বেসিক স্ট্রাকচার পিএইচপি স্টার্ট করব। পিএইচপি প্রোগ্রামটা স্টার্ট করব, কারণ আমাদের এখানে যে সিলেবাস আছে ওখানে আপনার ওয়ার্ডপ্রেস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, jQuery আছে, পিএইচপি আছে। পিএইচপির বেসিক মানে কি, পিএইচপি তে এখানে কি কি থাকবে, পিএইচপি তে পিএইচপি কিভাবে প্রোগ্রামিং করব, তারপর আপনার পিএইচপি ভেরিয়েবল সিনট্যাক্স, ঠিক আছে, কন্ডিশন, লুপ, ফাংশন, তারপর ডাটাবেস থাকবে, মাইস্কুল ডাটাবেস থাকবে, ডাটাবেস দিয়ে ইনসার্ট আপডেট। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো ডাটাবেস দিয়ে ইনসার্ট আপডেট ডিলিট এগুলো বিষয় থাকবে সব নিয়ে। তো আজকে আমরা ফার্স্টে পিএইচপি বেসিক পার্ট একবারে র পিএইচপি যেভাবে স্টার্ট করে, ঠিক আছে, তো সেখান থেকে স্টার্ট করব। তো পিএইচপি কি, মানে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা কি? এইটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এটার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, আমি একটা ওয়ার্ড ফাইলে একটু লিখি। PHP ঠিক আছে, পিএইচপি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ কি, মানে ক্লাস আছে, মানে ক্লাস, তারপরে লাগে অবজেক্ট, এই দুটা বিষয় আছে। যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে না। তারপরে আপনার সি প্লাস প্লাস, এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, কারণ এখানে ক্লাস আর অবজেক্ট তৈরি করা যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি? পিএইচপি, জাভা, তারপর হলো আপনার ডট নেট, সি শার্প, সি প্লাস প্লাস, ঠিক আছে, পাইথন, এগুলো। যেমন আপনার জাভা স্ক্রিপ্টে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে না, ঠিক আছে, তবে শুধু যে জাভা সেটাকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তা আমরা যেহেতু পিএইচপি শিখবো, তো পিএইচপি ডিটেলসে যাবো। পিএইচপি আবার সার্ভার সাইড, মানে ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পিএইচপি আর একটা জিনিস আছে, আর হলো সার্ভার সাইড, এটার মিনিং কি? কারণ কি, পিএইচপি আপনার সার্ভার থেকে অ্যাক্সেস করতে হয়। সার্ভার থেকে মানে কি, যেমন আমাদের লোকাল হোস্ট, যেমন জ্যাম্প, ঠিক আছে, জ্যাম্প, ওয়াম্প, এগুলো দিয়ে আমরা একটা পিসিতে লোকাল সার্ভার তৈরি করি, ঠিক আছে। একটু খেয়াল করেন যে আমরা জ্যাম্প, ওয়াম্প, ল্যাম্প এসব সফটওয়্যার দিয়ে পিসিতে একটা লোকাল সার্ভার তৈরি করি। ওই লোকাল সার্ভারের মাধ্যমে আমরা পিএইচপি অ্যাক্সেস করতে পারি বা রান করতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, ঠিক আছে, এক্সিকিউট করে। এছাড়া যেমন এইচটিএমএল, আমরা কোনো সফটওয়্যার লাগে না, এইচটিএমএল সরাসরি কোড লিখে আমরা ওই ফাইলের উপর কোনো ব্রাউজার দিয়ে ওই ফাইলটা ওপেন করলেই কোড আউটপুট দেখায়, বাট পিএইচপিতে দেখায় না, ঠিক আছে। পিএইচপি, এই জন্য পিএইচপি হলো যে, যখন আপনি একটা পিসি ধরেন, আমার ওয়ার্কিং প্রসেসটা ধরেন, আমার একটা পিসি, ঠিক আছে, ক্লায়েন্ট পিসি, ওকে। ক্লায়েন্ট পিসি থেকে যখন কোনো অ্যাড্রেস লাগে মানে বা রিকোয়েস্ট লাগে, এটা পরে দিই আগে সার্ভার বানায়।
আমার সার্ভার পিসি, ঠিক আছে। ক্লায়েন্ট পিসি থেকে যখন কোনো কেউ অ্যাড্রেস লেখে বা সামাও ধরেন কেউ একটা ব্রাউজার অ্যাড্রেস টেক্সটটা কিভাবে অ্যাড করে যেমন ভুলে গেছি। একটা অ্যাড্রেস দেবো www.facebook.com, ঠিক আছে। আমরা এই অ্যাড্রেসটা দিলাম ধরেন, তো এই অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে কি করবে, সার্ভার পিসি থেকে এইটারে আপনার তারা সার্ভার পিসিতে রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট পাঠানোর পর সার্ভার পিসি থেকে যে আপনি ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেখান থেকে পিএইচপি যে স্ক্রিপ্ট গুলো আছে সেগুলো সার্ভার থেকে আসে, ঠিক আছে। আপনার সরাসরি আপনার পিসিতে লোড নেয় না, যেমন আমি জাভাতে দেখাইছি যে সরাসরি পিসিতে লোড নেয়, ঠিক আছে। সেই স্ক্রিপ্ট গুলা সরাসরি সার্ভার থেকে আসে। যে রিকোয়েস্ট গুলো আপনি যেমন ফেসবুকে যখন ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার জন্য যে ফর্মটা আনেন, সেটা কিন্তু সে সার্ভারে সার্ভার থেকে আনে ঠিকই, বাট সেখানে কোনো পিএইচপি রিকোয়েস্ট থাকে না। যেমন ধরেন আমি facebook.com এটা থেকে, ঠিক আছে। এখানে যেমন আমার একটা লগইন ফর্ম আছে, ঠিক আছে। এই লগইন ফর্মে কোনো পিএইচপি রিকোয়েস্ট নাই। যখন আপনি এই ফর্ম থেকে এই ফর্মে ইউজার আইডি বা একটা নাম লিখে পাঠাবেন, ঠিক আছে, লগইন বাটনে ক্লিক করবেন, এই ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আর পাসওয়ার্ড সেই লগইন ফর্মের মাধ্যমে সার্ভারে পাঠাবে, ঠিক আছে। সার্ভারে পাঠাবে, যেমন আমি এখানে দেখেছি যে facebook.com-এ লগইন ফর্ম, আপনার ফেসবুকে ইউজার আইডি বা লগইন ফর্ম মিলে যখন সার্ভারে পাঠাবে, ইউজার আইডি আর পাসওয়ার্ড সার্ভারে পাঠাবে, সার্ভার থেকে ওই ইউজার আইডি পাসওয়ার্ড কি করবে, পিএইচপির যে একটা ব্যাক এন্ড স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টে যে এক্সিকিউশন করবে। এবং ওই ব্যাক এন্ড স্ক্রিপ্টের সাথে যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাক্সিমাম টাইম ডাটা বেজেই থাকে, সে করে কি যে এখানে আপনার যে ডাটা বেসটা আছে সার্ভার থেকে রিকোয়েস্টটা সরাসরি সেকেন্ড টাইম আমি মাই স্কুল ডাটা বেস, রিকোয়েস্টটা এই ডাটা বেজে পাঠায় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। যে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠাইছে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এই সার্ভারে যে পিএইচপি স্ক্রিপ্ট আছে সেখানে এক্সিকিউশন করে। এই পিএইচপি স্ক্রিপ্ট করে কি ওই ইউজার আইডি পাসওয়ার্ড সে ডাটাবেজে পাঠায়। ডাটাবেস থেকে যখন একটা ফিডব্যাক আসে, যদি লগইন মানে ম্যাচ করে ইউজার আইডি পাসওয়ার্ড, ঠিক আছে, তাহলে ডাটাবেস থেকে একটা ফিডব্যাক আসে, ঠিক আছে। ফিডব্যাক মানে একটা মেসেজ দেয় যে ইনফো ভ্যালিড, ধরেন আমরা ধরে নিলাম যে ভ্যালিড নামের একটা মেসেজ পাঠায় যে হ্যাঁ ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করছে। আর যদি ধরেন না ম্যাচ করে তাহলেও একটা মেসেজ দিবে। তো ওই ইনফরমেশনে যখন এই আইকনটা না, এটা হবে বুট আইকন,
ঠিক আছে, এটা একটা ভ্যালিড মেসেজ বুঝবে। এখানে একটা ইনফরমেশন পারে লগইন ইউজার আইডিতে, যদি ইউজার আইডি ওকে থাকে, মানে ইউজার ইনফরমেশন বা যে ইউজার আইডি পাসওয়ার্ড দিছে সেটা ডাটাবেজের সাথে ম্যাচ করে দেয়, তারা যে একটা ফিডব্যাক মেসেজ দেয়, ঠিক আছে, যে হ্যাঁ ভ্যালিড। আর যদি না পায়, ম্যাচ করলাম না, তাহলে ডাটাবেজও একটা ফিডব্যাক মেসেজ দেয়। সেই মেসেজটা নিয়ে পিএইচপি এক্সিকিউশন, তো সেই মেসেজটা নিয়ে পিএইচপি স্ক্রিপ্টে পাঠানো হয়, পিএইচপি সেই স্ক্রিপ্ট থেকে, ঠিক আছে, ওই মেসেজটা ডাটাবেস থেকে যে ফিডব্যাকটা আসছে, ডাটাবেস থেকে ম্যাক্সিমাম ফিডব্যাক 0-1 আসে, ঠিক আছে। যদি ম্যাচ করে ভ্যালিড বা ইনভ্যালিড এরকম একটা মেসেজ দেখায়, ঠিক আছে। রো কাউন্ট করে যে ইউজার আইডি পাসওয়ার্ড যে ম্যাচ করছে এরকম কোনো রো আছে কিনা, যদি না পায় তাহলে 0, আর যদি পায় তাহলে 1, ঠিক আছে। তো যদি 0 পায় তখন যে 0 বা 1 যেটাই পাক, তখন ইউজার আইডিকে ইউজারকে যদি ম্যাচ করে, ঠিক আছে, ধরেন যে ইনফরমেশন দিল সেটা ম্যাচ করছে, ম্যাচ করে তখন তাকে ফেসবুক প্রোফাইল প্রোফাইলে পেজে নিয়ে যায় সরাসরি, ঠিক আছে। পরের লাইন কি করে, ক্লায়েন্টকে ফেসবুক প্রোফাইলটা শো করে। আর যদি না হয় তাহলে তখন তাকে প্রোফাইল শো করানো, তাহলে বলে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আবার, ঠিক আছে। তো এই সার্ভারে আপনার পিএইচপিটা ব্যাক এন্ডে কাজ করে, পিএইচপিটা কোনো সময় ফ্রন্ট এন্ডে কাজ করে না, সবসময় ব্যাক এন্ডে কাজ করে। যে আপনি রিকোয়েস্ট পাঠান বা কোনো কিছু ইনফরমেশন পাঠান, সেই পিসি সে ব্যাক এন্ডে এক্সিকিউশন করে সেই রিকোয়েস্টগুলো নিয়ে, ঠিক আছে। ডাটাবেজের সাথে কানেক্ট করা যায়, যেমন এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, jQuery, এগুলো ডাটাবেজের সাথে, এই ল্যাঙ্গুয়েজগুলো মাইস্কুয়েল ডাটাবেজের সাথে কানেক্ট হতে পারে না, কিন্তু পিএইচপি তার মাইস্কুয়েল ডাটাবেজের সাথে কানেক্ট হতে পারে, ঠিক আছে। এই জন্য আপনার পিএইচপিটা প্রোগ্রামিং, পিএইচপি দিয়ে, ঠিক আছে, যে ডাটাবেজ রিলেটেড কোনো কাজ করতে গেলে তখন মানুষ এই পিএইচপি ইউজ করে। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন তাহলে পিএইচপি ইউজ করেন। এখন বলতে পারেন যে পিএইচপি ক্লাস, পিএইচপিতেও ক্লাস অবজেক্ট আছে, জাভাতেও ক্লাস অবজেক্ট আছে, সি শার্পেও আছে, ঠিক আছে। তো তিনটা তো যদি থাকে তাহলে কেন পিএইচপি ইউজ করবেন, ঠিক আছে। ডটনেট দিয়েও, সি শার্প দিয়েও আপনার ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, জাভা দিয়েও ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। এখানে কিছু বিষয় আছে, যেমন পিএইচপিটা হলো গিয়ে আপনার একটা ওপেন সোর্স, ঠিক আছে। এটা একটা ওপেন সোর্স, এটার কোনো মানে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে আপনার কোনো মোড, ইয়ে থার্ড পার্সন কোনো এডিটর বা পারচেস করা কোনো লাইসেন্স বা পারচেস করা লোকাল সার্ভার এরকম লাগে না, ঠিক আছে। আপনি পিসিতে যখন একটা জ্যাম্প ইনস্টল দেন তখন মানে কোনো কিছু তো কিনতে হয় না, এগুলো ফ্রি সোর্স। ফ্রি সোর্স মানে হলো যেগুলো ফ্রিতে পাওয়া যায়, এগুলোর জন্য কোনো লাইসেন্স কি লাগে না, এগুলো অ্যাক্টিভেশনের জন্য কোনো কি লাগে না, ঠিক আছে। ফার্স্ট হলো কি আপনার পিএইচপিটা ওপেন সোর্স, ঠিক আছে। সেকেন্ড হলো ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড, ঠিক আছে। এখানে আমি একটু ফ্যাসিলিটিগুলো লিখে, ঠিক আছে। ফিচার এক নাম্বার ওপেন সোর্স, ঠিক আছে। দুই নাম্বার আপনার ক্রস প্ল্যাটফর্ম মানে কি, উইন্ডোজ আর লিনাক্স তো এক না, বা ম্যাক, এই তিনটা তো এক না। যেমন যেখানে আপনি উইন্ডোজ ইউজ করবেন সেখানে আপনি লিনাক্স ইউজ করতে হবে, সেই ইয়েতে আপনি লিনাক্স এক্সিকিউশন একই সাথে দুইটা অপারেটিং সিস্টেম একই টাইপের এট এ টাইম চালানো যায়, ঠিক আছে। উইন্ডোজ এক ধরনের অপারেটিং সিস্টেম, লিনাক্স এক ধরনের অপারেটিং সিস্টেম, ম্যাক এক ধরনের অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো তিন টাইপের অপারেটিং সিস্টেম, তো এই তিনটাকে যদি আপনি তিনটা অপারেটিং সিস্টেমে যদি কোনো আপনার অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন রান করতে চান, তাহলে এই পিএইচপি তে যদি অ্যাপ্লিকেশনটা করেন তাহলে সেটা আপনি রান করতে পারবেন, ঠিক আছে। তো এটাকে বলে ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড, ঠিক আছে।
আর হলো গিয়ে আপনার লাইট, খুবই মানে লাইট একটা ল্যাঙ্গুয়েজ, মানে খুব ভারী না, ঠিক আছে। আর এটা হলো গিয়ে আপনার কস্ট, লো কস্ট। লো কস্ট কিভাবে, ঠিক আছে, লো কস্টটা হলো গিয়ে এইভাবে যে পিএইচপি আপনি যদি অনলাইনে কোনো সার্ভারে আপ করতে চান, পিএইচপি কোনো অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তার জন্য আলাদা করে আপনার সার্ভার গুলো মানে কস্ট অনেক, আপনি ব্লু হোস্টে ধরেন বা যেহেতু ধরেন কস্ট অনেক কম। যদি ধরেন আপনি ডট নেটের একটা অ্যাপ্লিকেশন অনলাইনে লাইভ করবেন, ঠিক আছে, বা জাভার একটা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অনলাইনে আপ করবেন, সেই সার্ভারের প্রাইস অনেক বেশি আসে, ঠিক আছে। যেখানে আপনার দেখা যায় কি, আপনি যদি একবার সর্বনিম্ন থেকে হিসাব করেন যে 500 বা 1000 টাকা একটা হোস্টিং পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য, বা পিএইচপি তে আপনি একটা ওয়েবসাইট করেন বা একটা অ্যাপ্লিকেশন রান করেন, 500-1000 টাকা হয়ে যাবে। কনভার্ট করলে আপনার ডলারে কনভার্ট করে 8 থেকে ধরেন 6 বা $8, ঠিক আছে, সরি, $4 বা $8, $8.5 এরকম পড়ে, ঠিক আছে। আর যেখানে আপনার একটা জাভা বা কি বলে জাভা বা ডট বা সি শার্পের অ্যাপ্লিকেশন যদি আপনি রান অনলাইনে উঠে রান করতে যান, ঠিক আছে, সেখানে তার মান্থলি কস্টে মিনিমাম ধরে আপনার মানে স্টার্ট শুরু হয় $20 $30 স্টার্টিং, ঠিক আছে। এরপর তো ভালো ব্যাপার আসলে আরো বেশি প্রাইস হয়, ঠিক আছে। এই জন্য এটা লো কস্ট, ঠিক আছে, মানে এই কস্টটা আপনার ম্যাক্সিমাম ইউজার তারা এফোর্ডেবল তাদের জন্য, ঠিক আছে, যে এটার জন্য আপনার অনেক বড় প্রতিষ্ঠান হতে হবে এমন কিছু না, ঠিক আছে। তো এখানে কয়েকটা ফিচার আছে যে ফিচার গুলো অন্যান্য থেকে ডিফারেন্ট, মানে এই জিনিসগুলো যেমন জাভা ফুল ওপেন সোর্স না, একদম যদি অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে পারফেক্ট একদম কমপ্লিট ল্যাঙ্গুয়েজ ধরেন তাহলে হলো জাভা, ঠিক আছে। যেমন জাভা ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড বাট লাইট এবং লো কস্টের, ঠিক আছে, এই দুইটা জাভার মধ্যে। তারপরে ডট নেট ওপেন সোর্স না, তারপরে ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেডও না, এখন করতেছে বাট এখনো ফুল কমপ্লিট হয়নি। তারপর ল্যাঙ্গুয়েজ তো লাইট নাই, মানে হালকা না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর লো কস্টের তো প্রশ্নে আসে। এই ফিচারগুলো আমাদের পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। পিএইচপি ফুল মানে হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে, মানে হাইপার টেক্সট প্রি প্রসেসর, এটা হলো পিএইচপির ফুল মিনিং। হাইপার টেক্সট প্রি প্রসেসর, এটা লাগে ফুল মিনিং অফ পিএইচপি, ঠিক আছে। এখন আমরা পিএইচপির ভিতরে কি কি দেখবো, আমরা পিএইচপি কি এবং কিভাবে পিএইচপি কাজ করে সার্ভারে অনলাইনে, ঠিক আছে, এটা কোথায় কোথায় সাপোর্ট, এটার কি কি ফিচার আছে এগুলো জানলাম, ঠিক আছে। জাস্ট হোয়াট ইজ পিএইচপি, পিএইচপি ফিচার, হাউ টু ওয়ার্ক পিএইচপি ব্যাকএন্ড, এসব বিষয়গুলো আমরা জানতে পারলাম। এখন আমরা একটু পিএইচপি মানে কিভাবে পিএইচপি সিনট্যাক্স মানে কি স্ট্রাকচার বুঝে, মানে এটা লেখার সিস্টেম স্ট্রাকচার, ঠিক আছে। আমরা সরাসরি কোডে লিখি, যেমন আমার ওয়ার্ড ফাইলে থাকে না, আমরা সরাসরি কোডে ফাইলটা একটু সেভ করে নিই। ফার্স্ট আমাদের একটা ভিজুয়াল এডিটর লাগবে, যেটা ফ্রি সোর্স, ঠিক আছে। ফ্রি মানে ওপেন সোর্স হলে জিনিসটা সুবিধা কি, আর যদি ওপেন সোর্স না হয় তাহলে অসুবিধা কি। 2 মিনিট আমি আসতেছি।
পানি খেয়ে আসি। আচ্ছা, ওপেন সোর্সে কি সুবিধা আর হলে কি আপনার ওপেন সোর্স না হলে কি সমস্যা? ওপেন সোর্সের ফার্স্ট সবচেয়ে বড় সুবিধা হলো যে এইটার জন্য এই ওপেন সোর্সের যে কোনো সফটওয়্যার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, ঠিক আছে, সেটা কোনো সময় কোনো ডেভেলপার দিয়ে করাইলে বা কোনো কোম্পানির উপর ডিপেন্ডেন্ট, যে এই কোম্পানি যদি আজকে যেমন মাইক্রোসফটের .NET সি শার্প, ঠিক আছে, মাইক্রোসফট যদি আজকে বন্ধ করে দেয় তাহলে আপনার সব সফটওয়্যার আপডেট বন্ধ, শেষ। মানে আপনি ডিপেন্ডেন্ট অফ মাইক্রোসফট, ঠিক আছে, মাইক্রোসফটের উপর আপনি ডিপেন্ডেন্ট। মাইক্রোসফট যদি আপডেট করে তাহলে আপডেট, আর যদি না করে নাই, ঠিক আছে। আর আমাদের যেমন ওপেন সোর্স, এটার কোনো আপডেটের বিষয় নেই, ঠিক আছে, এটা কোনো কোম্পানির উপর ডিপেন্ডেন্ট না, এবং এটাকে বন্ধ করতে পারবে, যে আজকে মনে চাইলে এটা আপডেট করলাম, কোনো কোম্পানি আজকে ঘোষণা দিল পিএইচপি বন্ধ আজকে থেকে, তাও পিএইচপি অ্যাপ্লিকেশন আর চলবে না, এরকম কোনো কারো কোনো পসিবিলিটি নেই। এর জন্য ওপেন সোর্স বেস্ট ফর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এখন সেকেন্ড বিষয় আসি, যে ওপেন সোর্সের তো অনেক জায়গায় দেখবেন যে লিনাক্স ইউজ করে অপারেটিং সিস্টেম। লিনাক্স ইউজ করলে একটা সুবিধা কি, লিনাক্সও একটা ওপেন সোর্স টোটাল, ঠিক আছে। এটা কোনো মানে কোনো থার্ড পার্টি বা কোনো প্রোগ্রাম কোনো কোম্পানির উপর ডিপেন্ডেন্ট না, যে লিনাক্স আজকে যদি লিনাক্স অপারেটিং সিস্টেম যেহেতু কোনো পার্সোনাল বা প্রাইভেট কোম্পানির আন্ডারে না, ঠিক আছে, তো এইটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করতে পারবেন, এটা টোটালি ওপেন সোর্স এবং সবচেয়ে বেশি সিকিউর, ঠিক আছে। অ্যাজ এ আমি প্রেফার করি যারা ডেভেলপার হিসেবে কাজ করে, নেটওয়ার্কিং হলেই মানে যে লিনাক্স শিখতে হবে এমন কিছু না, ডেভেলপার যদি আপনি একজন ভালো বা প্রপার ডেভেলপার হতে পারেন, ঠিক আছে, তো আপনার লিনাক্স জানাটা খুবই দরকার, ঠিক আছে। লিনাক্সে আমি নিজে করছি, লিনাক্সে যদি আপনি মানে লিনাক্স পিসি লিনাক্স দিয়ে রাখেন, উবান্টু ইউজ করেন, ঠিক আছে, সো আপনার পিসি সিকিউর, আপনার অ্যাপ্লিকেশন সিকিউর, যে চাইলে আপনার কেউ পিসিতে ঢুকে এটা ওটা কপি করে নিবে, ঠিক আছে, যে ভাইরাস এফেক্ট করবে, ঠিক আছে, এরকম কোনো প্রশ্নই আসে না। এবং অ্যাজ ইউজুয়ালি এটা কেউ ইউজ মানে খুব যারা বললাম না, যারা প্রপার ডেভেলপমেন্টে থাকে শুধু তাদের জন্য লিনাক্স, ঠিক আছে। লিনাক্সের এমন কোনো গেমিং ফিচার নেই, ঠিক আছে, লিনাক্স দিয়ে কোনো সময় গেমিং বা এন্টারটেনমেন্ট বিষয়টা কম লিনাক্সের ভিতরে। কারণ এটা আপনার শুধু কাজের জন্য ইউজ করে। লিনাক্স আপনি যত বড় বড় দেখবেন আপনি ওয়েব মেল আছে, সি প্যানেল আছে, ঠিক আছে, যত ওয়েব হোস্টিং গুলো আছে ম্যাক্সিমাম গুলো আপনার হোস্টিং হলো আপনার লিনাক্স, ম্যাক্সিমাম ওএস লিনাক্স। যদি একটু ইনফরমেশন ভিতরে সি প্যানেলের ইনফরমেশন জানান, দেখবেন যে এটা ওএস লিনাক্স, ঠিক আছে। সো ওপেন সোর্স সবচেয়ে বেস্ট। ওপেন সোর্স হলে কোনো সময় কোনো ক্লায়েন্টে একটা অ্যাপ্লিকেশন করে দেবেন, এটার উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না, যে এটা যদি সিকিউর কিনা, ঠিক আছে, এটার ভিতরে এটা ওই অপারেটিং সিস্টেমে চলবে কিনা, উনি এই যে সি প্যানেল সেটা সাপোর্টেড কিনা, এগুলো নিয়ে বিষয় নিয়ে টেনশন করা লাগে। কেউ যদি আপনার সি শার্পে একটা অ্যাপ্লিকেশন করে থাকে, ঠিক আছে, সেটা যে কোনো হোস্টিং এ চাইলে উঠানো যায় না, ওই হোস্টিং এর জায়গায় চেক করতে হবে ওখানে এসকিউএল সার্ভার আছে কিনা, ডাটাবেস, সেকেন্ড ওখানে সি শার্প সাপোর্টেড কিনা, ঠিক আছে, এইগুলো দেখে নিতে হবে। .NET সাপোর্টেড কিনা, .NET যদি সাপোর্ট করে তাহলে ওখানে আপ করতে হবে অ্যাপ্লিকেশন, আর .NET সাপোর্টেড সার্ভার মানে অনেক কস্ট বেশি, ঠিক আছে। যাই হোক, আমরা ফার্স্টে যে কোনো যে একটা এডিটর, আমরা যেমন ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করি, ঠিক আছে, আপনি চাইলে যে কোনো একটা ওপেন করতে পারেন।
তো তার আগে আমি একটা আমার লোকাল সার্ভারে, ঠিক আছে, একটা আমি ফোল্ডার তৈরি করি। এখানে বেসিক পিএইচপি, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে জাস্ট ওপেন ফোল্ডার, ফোল্ডারটা অ্যাক্সেস করার জন্য ওপেন ফোল্ডার দিচ্ছি। রিফ্রেশ দিই, কিছুই নেই ফোল্ডার ভিতরে, আমি তৈরি করবো আসলে, ঠিক আছে। একটা ফাইল তৈরি করি, ফার্স্টে সিনট্যাক্স কমেন্ট মানে ইয়ে বেসিক হোম ডট পিএইচপি। আমি হোমের জায়গায় বেসিক লিখতে পারি, ইন্ডেক্স লিখতে পারি, আমার যে কোনো ইচ্ছা ওয়ার্ড লিখতে পারি, ঠিক আছে। এখানে বিষয়টা হলো গিয়ে ডট এক্সটেনশনটা পিএইচপি, একটা যে কোনো একটা ফাইল ওপেন করতে গেলে পিএইচপি এক্সটেনশন দিতে, না আদারওয়াইজ ওই আপনি যে লোকাল সার্ভারে পেজটা এক্সিকিউশন করতে যাবেন সে রান করবে না পেজ, ঠিক আছে। সে বুঝতে পারবে না এটা পিএইচপি এক্সটেনশন, অবভিয়াসলি পিএইচপি দিতে হবে, ঠিক আছে। আপনি এই জায়গায় হোম আন্ডারস্কোর, ঠিক আছে, ইন্ডেক্স দিতে পারেন, বা আমরা যদি ধরি ইন্ডেক্স ডট পিএইচপি দিতে পারি, ঠিক আছে। কিন্তু এরকম না দেয় বেটার, 2 3 ফ্রন্ট এরকম নাম না দেওয়াই বেটার। এই নামগুলা পারফেক্ট না, ঠিক আছে। তো আমরা যে হিসেবে, যেমন আমি এটা স্টার্ট শুরু করছি, তো বেসিক বেসিক পিএইচপি, ঠিক আছে। আর আমি একটা পেজটা ক্রিয়েট করলাম ব্ল্যাঙ্ক, ঠিক না। তো এটা আমি রান করি, লোকাল হোস্ট বেসিক পিএইচপি, একটা ফাইল দেখাচ্ছে, ওই যে বেসিক পিএইচপি, যাই ব্ল্যাঙ্ক, পেজ সোর্সে যাই দেখি ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আর একটা জিনিস দেখেন, পিএইচপি বেসিক পিএইচপি মানে কিভাবে স্টার্ট করে, বা পিএইচপি আপনি পিএইচপি স্টার্ট করবেন আগে একটা গেটার দেন, ঠিক আছে। তারপরে আপনার কোশ্চেন মার্ক, তারপর পিএইচপি, ঠিক আছে। তারপরে এর মাঝখানে আপনি যা পিএইচপি ল্যাঙ্গুয়েজ দেখেন, পিএইচপি ল্যাঙ্গুয়েজ যা ইচ্ছে লেখেন, ঠিক আছে, ঠিক আছে। পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা প্রোগ্রাম যেটা লাগে, ঠিক আছে। এখন সেভ দেই, সেভ দিয়ে আবার রান করি, কিছুই আসছে না। ভিউ সোর্সে যাই, আমার ওই কমেন্ট গুলো দেখাবে, তাও দেখাচ্ছে না, ঠিক আছে। এমনি যদি আমি ওই পেজটা রান করতে যাই, দেখেন এই বেসিক না, এই যে আমার পেজটা, ও কোনো ব্রাউজার দেবো, আমি মজিলা দিই ওপেন করি, ঠিক আছে, ভিতরে দিই, কাজ করতেছি, একই, মানে এখানে যা আসতেছে এখানে তাই, ঠিক আছে। এইখানে এটা আমার লোকাল হোস্টের ফাইল, এটা আমি একটা জাস্ট আউটপুট দেখার জন্য ইকো মানে প্রিন্ট করা বুঝে, ঠিক আছে। এখানে ডাবল কোটেশনের মধ্যে আমি লিখলাম বেসিক পিএইচপি সিনট্যাক্স, কন্ট্রোল দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে এখন লোকাল হোস্টে ফার্স্ট এক্সিকিউশন করি, বেসিক পিএইচপি সিনট্যাক্স। আচ্ছা, এবার আমরা পেজ সোর্সে যাই, আসছে, ঠিক আছে। এখন আমি এই যে আমি লোকাল হোস্টে যে ফাইলটা করছিলাম সেটার ভিতরে রিলোড দিই, বেসিক পিএইচপি কিছুই দেখায় না। পেজ সোর্সে যাই, দেখাচ্ছে, ঠিক আছে। আমার এখানে যে কোডটা আছে এই কোডটা দেখাইতেছে পিএইচপি, ঠিক আছে। এখন একটা জিনিস বলি,
আমার কাছে সরাসরি সোর্স কোড আছে, তাই আমি ওপেন করছি, এর জন্য কোড দেখাচ্ছে, মানে আমার কাছে সোর্স কোড ফাইলটা সরাসরি আছে, আমি অনলাইন থেকে অ্যাক্সেস করতেছি না, ঠিক আছে। বাট আমি যখন অনলাইন থেকে অ্যাক্সেস করতেছি, দেখেন এই যে আমি অনলাইন থেকে অ্যাক্সেস করতেছি, তখন আমার সোর্স পেজে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে কি পিএইচপি ফাইল ভিউ সোর্স পেজে গেলে আপনার পিএইচপি এর কোড দেখায় না। আমার এখানে দেখাচ্ছে কেন? কারণ আমি লোকাল পিসি থেকে সরাসরি ফাইল ওপেন করছি এটা, কারণ আমার কাছে সোর্স কোডটা সরাসরি আছে ফাইল আকারে। আর যদি আমি অনলাইন থেকে নিয়ে আসতাম তাহলে আসতো না শো করতো, ঠিক আছে। তার মানে ব্যাক এন্ডে পিএইচপি কোড দেখা যায় না। উইদাউট সোর্স কোড যদি না থাকে আপনার কাছে, তো কোনোভাবে আপনি ওখানে পিএইচপি কি কোড লেখছে সেটা কোনোভাবেই দেখতে পাবেন, ঠিক আছে। তাহলে এটা একটা সিকিউর বিষয়। যদি যেমন আমরা এইচটিএমএল যে কোডই লিখি, কেউ ভিউ পেজ সোর্সে গেলে ওই কোড পুরাটা দেখতে পারে, সিএসএস জাভা স্ক্রিপ্ট যে করে যাই লেখে দেখতে পারে, ওগুলো হিডেন করা সম্ভব না, ঠিক আছে। ওটা দেখতে পারে ইজিলি। তো যেহেতু আমি কোনো একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন দিছি, কেউ চাইতেছে যে এখানে সে ফর্ম ভ্যালিডেশনটা দিছে, দিয়ে কি ফর্ম ভ্যালিডেশন দিছে সে দেখতে পারবে, যে আমি কত কি কি বলছে এখানে, এখানে কি কন্ডিশন দিছে সে সরাসরি দেখতে পাবে আমার। তখন এখানে হিডেনের বিষয় থাকে না, ওটা ওপেন হয়ে যায়, ঠিক আছে, সিকিউরিটি বলে কিছু থাকে না। আর পিএইচপি দিয়ে যখন আমি কোড লিখতেছি, কোড লেখার পরে এক্সিকিউশন করতেছি, এখানে কোড লিখলাম এই যে ইকো, আর যখন আমি লোকাল সার্ভার এটা মানে এক্সিকিউশন করতেছি, আউটপুট ঠিকই দেখতেছি ভিউ সোর্সে গেলে, ঠিক আছে। আমি যদি ভিউ সোর্সে যাই, তো আউটপুটটাই দেখাচ্ছে আমাকে পিএইচপি কোড ইকো বা পিএইচপি এক্সটেনশন, পিএইচপি স্টার্ট করছে ইন করছে এগুলো কিছুই দেখাচ্ছে। অলওয়েজ মনে রাখবেন এইখানে এটা হলো পিএইচপি স্টার্ট, ঠিক আছে, পিএইচপি স্টার্ট, আর এই সাইনটা হলো এটা হলো পিএইচপি ইন, ঠিক আছে। এটা হলো পিএইচপি এর বাইরে কমেন্ট লিখতেছি তো এর জন্য এটা হচ্ছে। যাই হোক, যদি ভিতরে লিখে দেখেন পিএইচপি ইন, ঠিক আছে। মনে রাখবেন পিএইচপি স্টার্ট ব্যবহার করে আর পিএইচপি ইন দিয়ে ব্যবহার করে, এর মাঝখানে আপনি পিএইচপি প্রোগ্রাম যা ইচ্ছে লিখতে পারেন। পিএইচপি তে কোনো কিছু কমেন্ট বানাইতে চাইলে আপনি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারেন, দুইটা, ঠিক আছে। দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে যেমন এটা কমেন্ট হয়ে গেছে, এটা আর এক্সিকিউশন হবে না, এখন সেভ দিয়ে রান দেয়, আউটপুট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। পেজ সোর্স আবার নতুন করে রান করি, কিছুই নেই, ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এইভাবে কমান্ড দিতে পারেন, বা দুই তিন লাইন যদি একসাথে দিতে চান তাহলে কিভাবে দিবেন দেখাচ্ছি। এই সেন্ট, এটা দিয়ে স্টার্ট, এটা দিয়ে এন্ড, ঠিক আছে। এইভাবে দিল দুই তিন লাইন বা মাল্টিপল লাইন আপনি কমেন্ট করতে পারেন। হুম, এটা গেল লাগে আপনি কিভাবে প্রিন্ট করবেন কোনো কিছু, ঠিক আছে, কিভাবে লিখবেন কিভাবে কিছু, সেটা সিনট্যাক্স স্ট্রাকচার বলতে পারেন। হুম, এখন এটা হলো বেসিক ফিচ গেল। প্রিন্ট করে কিভাবে আমরা বুঝতে পারলাম, কমেন্ট লেখে কিভাবে বুঝতে পারলাম, এবং এই এক্সিকিউশন হলে কি আউটপুট দেখায়, ঠিক আছে, ভিউ সোর্সে গেলে সেই কোড দেখা কিছু যায় কিনা সেটাও দেখায়। হুম, আচ্ছা, এরপর আমরা আসবো এখন আমরা একটা HTML মানে HTML এর কোড স্ট্রাকচার লিখে ওটার ভিতরে কোড করি, সেটাও করতে পারবো। HTML এর ভিতরে পিএইচপি লেখা, ঠিক আছে, পিএইচপি এর ভিতরে HTML লেখা, তবে যে পেজে যখনই লিখবেন, যদি পিএসপি কোনো পেজে সিএসএস এর মধ্যে সিএসএস স্টাইল শিটের মধ্যে পিএসপি লেখা যায় না, বা জাভা স্ক্রিপ্টের মধ্যে সরাসরি পিএসপি লেখা যায় না। কারণ লেখা যায় না এই কারণে, লেখা যায় তবে এক্সিকিউশন করতে গেলে তখন ডট জেএস থাকবে না, ডট পিএসপি দিতে হবে, ঠিক আছে। তো এইচটিএমএল এ যদি আমি পুরো পেজ লিখি, ঠিক আছে, বাট ওইখানে যদি আমি এটা পিএইচপি কিছু কোড থাকে সেটা এক্সিকিউশন করাতে দিই, তাহলে আমাকে এখানে
ডট পিএইচপি এই এক্সটেনশনটা দিতে হবে। এটা যদি না দেয় তাহলে ওই পিএইচপি কোডগুলো এক্সিকিউশন করবে না। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবে। তো অনেকে কিভাবে আমি জাভা স্ক্রিপ্ট পিএইচপি লিখবো, পিএইচপির মধ্যে জাভা স্ক্রিপ্ট লিখবো। ওই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন আছে। আমরা এগুলো নিয়ে এত কনফিউশন থাকবো। যে অনেকে বলে যে পিএইচপি কি এসটিএম এর মধ্যে লেখা যায় কিনা, লেখা যায়, তবে এক্সটেনশন পিএইচপি দিতে হবে, নাহলে পিএইচপি কোড এক্সিকিউশন হয় না, আউটপুট দেখাবে না। ঠিক আছে, শুধু এইচটিএমএল এ দেখাবে, কারণ এইচটিএমএল এর জন্য রান করতে লোকাল সার্ভার লাগে না। আমরা একটু ভেরিয়েবলের বিষয়টা, পিএইচপিতে আপনার ভেরিয়েবল আছে, যেমন জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল আছে, পিএইচপিতে ভেরিয়েবল আছে, জেকুইরিতে ভেরিয়েবল আছে, পিএইচপিতে ভেরিয়েবল আছে। জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল আমরা var লিখছি, var। ঠিক আছে, এখন আমি একটু আরেকটা স্টার্ট করি। এখন একটা পেজে পিএইচপি স্টার্ট কয়বার করা যায়, ইন কয়বার, যতবার ইচ্ছে ততবার করা যায়। তবে একবার পিএইচপি স্টার্ট করলে সেটা একবারই ইন ইন হয়, সেটা একাধিকবার ইন হয় না। যেমন আমি এখানে চাইলে পিএইচপি আরেকবার স্টার্ট করবো, ভিতরে আরেকবার ইন করবো, সেটা হয় না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি একবার স্টার্ট করলে সেখানে কোড টোড লেগে একবার ইন করবেন। আপনি যদি পরে যদি না আমি আবার নতুন করে স্টার্ট করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, স্টার্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে পিএইচপি ভেরিয়েবল কি দেখাবো। পিএইচপি ভেরিয়েবল কিভাবে দেখি, পিএইচপি ভেরিয়েবলের জন্য মাস্ট আপনার, যেমন জাভা স্ক্রিপ্টে ভাল লেখছি, পিএইচপির জন্য আছে, পিএইচপিতে ডলার সাইন। ঠিক আছে, মনে রাখবেন ডলার সাইন, অলওয়েজ ডলার সাইন। ডলার সাইন ছাড়া আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। খেয়াল থাকেন, ডলার সাইন, পিএইচপির জন্য ডলার সাইন। তো পিএইচপির ডলার সাইন দিয়ে তারপরে আপনি নেম কনভেনশন একটা ব্যাপার আছে, মানে ভেরিয়েবল নামগুলো আপনি যেই ভ্যালুটার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, ঠিক আছে, বা যার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেই অনুযায়ী যদি আমি মানুষের নাম রাখতে চাই তাহলে নেম লিখব। ঠিক আছে, এখন যদি ফুল নেম রাখতে চাই তাহলে আমি এইভাবে লিখব, ফুল আন্ডারস্কোর নেম, মাইনাস হবে, ঠিক আছে, বা পার্সেন্টেজ হবে না, স্পেশাল এরকম কোনো সাইন হবে না, স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধু আন্ডারস্কোর ইউজ করতে হবে। আর অবশ্যই ভেরিয়েবলের নাম 1 2 3 এরকম ফার্স্টে নাম্বার দিয়ে ডিক্লেয়ার করতে পারবেন। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। তো ভেরিয়েবলের নাম অবশ্যই যে ভ্যালুর জন্য রাখবেন, যদি আপনি একটা ফর্মের ইনপুট ভ্যালুর জন্য ইমেল ভ্যালুর জন্য হয় তাহলে ইমেল লিখবেন। ঠিক আছে, বা কান্ট্রির জন্য হলে কান্ট্রি লিখবেন, ওখানে কান্ট্রি গুলো রাখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই ভেরিয়েবলটা কার জন্য। এ বি সি, অনেকে এ বি এক্স ওয়াই জেড এভাবে দেয়। ঠিক আছে, এগুলো দিলে বোঝা যায় যে আসলে এই ভেরিয়েবলটা কার জন্য ভ্যালু রাখতেছে বা কার জন্য ভেরিয়েবল ক্রিয়েট করছে, কনফিউশন। আপনি ফুল নেম দিয়ে লিখলেন, আপনি ইজিলি বুঝতে পারতেছেন ওই এই এই পিএইচপি কোডটা যে ফর্মের জন্য লেখা হয়েছে সেখানে ফুল নেম যে ইনপুটটা তার জন্যই এই ভেরিয়েবল। ঠিক আছে, ফুল নেমের যে ভ্যালুটা এই ভেরিয়েবল মধ্যে রাখবেন। এটা আপনি একবার নাম দেখলেই বুঝতে পারবেন। সো নামটা খুব খেয়াল করে দেখবেন। ঠিক আছে, যেন 5 বছর পরে হলেও দেখলেও আপনি চিনতে পারবেন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে সরাসরি প্রিন্ট করছিলাম, এখন আমরা একটা ভেরিয়েবল আমাদের ভ্যালুটাকে প্রিন্ট করব। ঠিক আছে, যে পিএইচপি ফুল নেম, আমরা পিএইচপি ফুল নেম লাগবে হাইপার টেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, এটা তো লেখা সেমিকোলন দেবে। সেমিকোলন মানে কি, যে কোনো একটা স্টেটমেন্টের শেষে, স্টেটমেন্ট মানে একটা লাইনকে বোঝায়। ঠিক আছে,
এই লাইনে আরো বড় হইতে পারে, এই পর্যন্ত আসতে পারে, এরও বড় হইতে পারে। যেখানে শেষ হবে সেখানে সেমিকোলন। সেমিকোলন না দিলে যদি আপনি পরের লাইনে ধরেন আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, ঠিক আছে, তাহলে দুইটা এক হয়ে যায়। সেমিকোলন দ্বারা আমরা এই স্টেটমেন্টটা বা এই লাইনটা, স্টেটমেন্ট লাইন একই জিনিস, মেথড ফাংশন একই জিনিস, ঠিক আছে, এটা মনে রাখবেন সবসময়, কনফিউশন হবে না। মেথড কি আর ফাংশন কি, ঠিক আছে, একই জিনিস, এটা খুব বেশি পার্থক্য না। ফাংশন জিনিসটা কি, যে আপনার 10-12টা আপনার জিনিস রাখছেন, ঠিক আছে, যে আপনি 10-20টা ভেরিয়েবল রাখছেন, ঠিক আছে, এখন বারবার কি এই ভেরিয়েবল গুলার বিভিন্ন জায়গায় কল করতে হইতেছে, তো বারবার কি প্রত্যেক পেজে পেজে এই 10টা করে ভেরিয়েবল লিখবেন, দরকার নেই। একটা ফাংশন ডিক্লেয়ার করছেন, ফাংশনটা সব পেজে বলে দিতেছে, ওই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে অটোমেটিক আসে, ঠিক আছে। ফাংশনের কাজটা এইটাই। ফাংশন আমাদের মানে মেইনলি একই জিনিস বারবার সব পেজে এক্সিকিউশন, মানে একই জিনিস বারবার পেজে লিখবো। একবার এক পেজে লিখছি, গ্লোবালি ডিক্লেয়ার করছি, শেষ, সব পেজে ওটা আমি জাস্ট কল করলেই আসবে। তো এইটা যেমন আমি একটা ফুল নেম দিলাম, ঠিক আছে, এর আগে পেজে, এর আগে আমরা কিছু ইকো দিয়ে জাস্ট সরাসরি প্রিন্ট করছি, এখানে আমরা ইকো দিলাম, দিয়ে এখন আমাদের এই স্ট্রিং লিখতে হবে, ঠিক আছে, এখন সরাসরি ইকো, এখন সরাসরি ভেরিয়েবলটা প্রিন্ট করব, বুঝলেন, ঠিক আছে, এখন প্রিন্ট দেই, এটা ব্রেক দিয়ে দিই, এখানে একটা ব্রেক দিই, ব্রেকটা দিছি কিছু জানো, নাহলে এই দুটো লাইন পাশাপাশি এসে পড়বে, ঠিক আছে, সেভ দিয়ে রান করি, হাইপার টেক্সট প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, ভিউ সোর্সে যাই দেখি, এই যে আমার দেখাচ্ছে কিন্তু ব্রেক কোডটা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি দেখেন এটা ভেরিয়েবলের মধ্যে রাখিনি, বেসিক এটা সরাসরি প্রিন্ট করছে ভেরিয়েবলের মধ্যে, আমার কোনো ভেরিয়েবল কিছু এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে। তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবেন সেটাও যদি বুঝতে পারলেন। এখন ভেরিয়েবল পিএইচপি লিখলাম, ভেরিয়েবল প্রিন্ট করলাম, ঠিক আছে, ভেরিয়েবলের ভ্যালু রেখে প্রিন্ট করলাম, হুম। তো এখন আমরা কি করতে পারি, যে পিএইচপি আরেকটা আছে, যেমন আমি ফুল নেম ধরেন, ফুল নেম না লিখে লাস্ট নেম ফার্স্ট নেম ভেরিয়েবল কনকেট করা, এই জিনিসটা দেখাই দিই, যেহেতু ভেরিয়েবলের পার্ট দেখাই দিই, ধরেন এটা আমার ফার্স্ট নেম, ফুল নেম না ফার্স্ট নেম, আমি এটা কমেন্ট করে দিই, আমার নতুন করে এটা মানে এটা আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ফার্স্ট নেম, স্পেস কোনো সময় ভেরিয়েবলের মাঝখানে ইউজ করবেন না, স্পেস ইউজ করবেন না, হ্যাঁ, স্পেস ইউজ করলে ভেরিয়েবল বুঝে না। ফার্স্ট নেম এমবি আলম সেন্ট্রাল দিয়ে লাস্ট, আর একটা ভেরিয়েবলের নাম কোনো সময় ক্যাপিটাল ওয়ার্ডে নেবেন, ঠিক আছে, নেম আমি আলম হোসেন, এখন দুইটা নাম একসাথে আমি প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে, দুইটা নাম যদি আমি মানে একসাথে প্রিন্ট করবো, হ্যাঁ, এখানেও ইকো লিখবো, এখানেও ইকো লিখবো, দুইবার ইকো লিখবো, আমি এখানেও কি ইকো লিখবো, এখানেও ইকো লিখবো, দুইবার ইকো লিখতে চাচ্ছি, দুইবার লিখবো না, আমি একবারই কাজ সারবো, ঠিক আছে, আমার দুইবার লেখার দরকার নেই, আমি কনকেট করবো, এখন দুইটা ভেরিয়েবলকে জয়েন করবো, ঠিক আছে, বা দুইটা যেমন আমরা দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ বলি, যোগ করবো, এখানে দুইটা ভেরিয়েবলকে কনকেট করবো, সংযোগ করবো, ঠিক আছে, কিভাবে, ইকো দিলাম ডলার দিয়ে,
ফার্স্ট নেম, ঠিক আছে, এবার ডট দিব, ঠিক আছে, ডট দিয়ে আমি আবার লিখতে পারি লাস্ট নেম, ডলার দিই, ওই যে ডটটা দিয়ে আমি কনভার্ট করি। বাট এইভাবে লিখলে হবে কি, দেখাই আউটপুটটা কিরকম আসে। আমি যেভাবে চাচ্ছি অ্যাকচুয়ালি সেভাবে হবে না। এমডি আলম হোসেন, এর মাঝখানে কোনো স্পেস নেই, ঠিক না, একসাথে হয়ে গেছে। আমি যদি স্পেসটা দিতে যাই, তো ডট দিয়ে যদি দুইটা ভেরিয়েবলকে কনক্রিট করি, তার মানে ডট দিয়ে মাঝখানে আরো কিছু কনক্রিট করা যায়, ঠিক আছে। যে ফার্স্ট নেমের সাথে যখন কনক্রিট করতে গেছি অন্য কিছু, ঠিক আছে, তখন ফার্স্ট নেমের পর একটা ডট দিচ্ছি। আর লাস্ট নেমের আগে যদি কিছু কনক্রিট করতে যাই, তাহলে অবশ্যই লাস্ট নেমের আগে একটা ডট হবে। কারণ আমি চাচ্ছি যে ফার্স্ট নেম আর লাস্ট নেমের মাঝখানে একটা স্পেস দিব, স্পেস দেওয়া একটা দিব। তো স্পেসটা আমরা ডাবল কোটেশন, মানে নর্মালি একটা ডাবল কোটেশন ডিক্লেয়ার করে এর মধ্যে দিয়ে দিব। কিভাবে, একটা ডট দিলাম, ঠিক আছে, দুইটা ডট, মানে লাস্ট নেমের আগে আমি কিছু কনক্রিট করবো আর ফার্স্ট নেমের পরে কিছু কনক্রিট করবো। তো দুইজনের জন্য দুইটা ডট দিলাম, এরপর ডাবল কোটেশন দিলাম, মাঝখানে একটা স্পেস দিলাম। এবার সেভ দিই, রিলোড দিই, এই যে স্পেস আছে, ঠিক আছে। সেইভাবে ভেরিয়েবল আপনি একাধিক আরো কনভার্ট করতে পারবেন, যে এর পাশে একটা ডট দিয়ে, ঠিক আছে, আবার ডাবল কোটেশন দিয়ে কিছু লিখতে পারবেন, আবার চাইলে সরাসরি অন্য কিছু অন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। হুম, বা আপনি সরাসরি এখানে স্ট্রিং কে কিছু লিখেও দিতে পারবেন, যে এখানে লিখলাম এজ 30, এই যে এজ 30, ঠিক আছে। তো এইভাবে করে কনভার্ট করতে পারবেন। হুম, এটা হলো ভেরিয়েবল কনভার্ট করা বুঝে, ঠিক আছে। এখন আমি আছি ভেরিয়েবল আপনার ডাটা টাইপ, পিএইচপি এর মধ্যে ডাটা টাইপ, বেসিক ডাটা টাইপ তিনটা জাভাস্ক্রিপ্টের মতো, ঠিক আছে, ইন্টিজার, তারপর ক্যারেক্টার, ইন্টিজার স্ট্রিং, ঠিক আছে, আর আছে ক্যারেক্টার, সরি ইন্টিজার স্ট্রিং বুলিয়ান। তো ইন্টিজার কি, ফুল নেম, ফুল নাম্বার, পূর্ণ সংখ্যা বোঝায়, মানে যেখানে দশমিক থাকবে না, ডেসিমাল থাকবে না, দশমিক আর ডেসিমাল একই জিনিস, ঠিক আছে। তো আর স্ট্রিং কি, যেখানে আপনার 2, 4, 10 আর কি বলে, কোনো সেন্টেন্স থাকবে বা ওয়ার্ড থাকবে, ঠিক আছে, সেটা হলো স্ট্রিং, ঠিক আছে। বুলিয়ান হলো ট্রু ফলস, কোনো একটা কন্ডিশন ট্রু না ফলস সেটা আউটপুট দেবে, ঠিক আছে। তো ডাটা টাইপ তো আমরা একটু দেখি এখানে। ডাটা টাইপের মধ্যে কি ধরেন আমি একটা যোগ করব, 4 + 6, সরাসরি যোগ করব, ঠিক আছে। এগুলো আমি একটু কমেন্ট করে দিই, এটাও একটু কমেন্ট করি, দেখে এটা সরাসরি 10 দেখাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইটা কি ইন্টিজার না এটা স্ট্রিং, আমি কিছুই ডিক্লেয়ার করি, সে অটোমেটিক ধরে নিচ্ছে, ঠিক আছে, যে এটা হলো ইন্টিজার। কারণ পিএইচপি, পিএইচপিতে একটা সুবিধা আছে কি, যখন কোড করবেন, ঠিক আছে, কোডে আপনার কোনটা স্ট্রিং শুধু এটা বলে দিলেই হবে। ইন্টিজার যদি কোনো সংখ্যা লেখেন, ইন্টিজার না বললে চলবে, মানে আমি এখানে কোথাও বলিনি ইন্টিজার। এগুলো সুবিধা, যেমন আপনার জাভাতে বা সি শার্প আপনার বলে দিতে হয় প্রত্যেকটা ভেরিয়েবল আসলে কিসের জন্য, ইন্টিজার নাকি ফ্লোট, ঠিক আছে, সব এগুলো দিতে। তো এখানে যেমন আমি দুইটা সংখ্যা যোগ করছি, আছে এখানে আমি একটা দশমিক দিয়ে 50, আর এখানে দশমিক দিয়ে 1, এখানে আমার কথা 10.60, দেখে আসে কিনা ফ্লোট হয়, ঠিক আছে। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা সরাসরি করতে পারবো, ঠিক আছে। মানে এটা লিখছে, আমি যদি ভাগের প্রসঙ্গে আসি, ঠিক আছে,
4 ভাগ দিলাম 2 দিয়ে, লাস্টে সেমিকোলন দেই না কিন্তু তারপর আউটপুট আসবে 2, ঠিক আছে। আউটপুট আসার কারণে এরপরে আমার কোনো স্টেটমেন্ট নাই, এর জন্য লাস্টে সেমিকোলন দিছি, তারপর কিছু বলে না দেওয়ার কারণে কোনো সমস্যা নেই। বাট যদি আমার 2 লাইন থাকতো, এখানে যদি আমি সেমিকোলন না দিতাম, তাহলে কি হবে দেখেন একটা এরর, মানে আমি যে এডিটর ইউজ করতেছি সেখান থেকে পিএইচপি একটা এরর দেখাচ্ছে, যেন লাল হয়ে গেছে, 1 আসছে, ঠিক আছে। আমার এখানেও দেখাচ্ছে, আমি যদি আউটপুট সিনট্যাক্স এরর দেখাবো, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকো, ঠিক আছে, এক্সপেক্টিং কমা অর সেমিকোলন, ঠিক আছে। লাইন নাম্বার হচ্ছে 22, লাইন নাম্বার 22। আচ্ছা আমরা এখানে কমা আর সেমিকোলন, আমরা কমা দিয়ে দেখি, এখানে হচ্ছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকো, ঠিক আছে। 22 নাম্বার লাইনে যে ইকোটা দিচ্ছেন এটা আনএক্সপেক্টেড দিচ্ছে, কারণ কি 22 নাম্বার লাইনে ইকোটা এখানে দুটো এক মানে মনে হচ্ছে, মানে এখানে যখন প্রোগ্রাম এক্সিকিউশন করতেছে এই দুইটা লাইনে সে এক লাইন মনে করতেছে, ঠিক আছে। এর জন্য আউটপুট আসতেছে এরর দেখাচ্ছে, ঠিক আছে। পিএইচপি এর এরর গুলো এইভাবে দেখে কোন লাইনে মোটামুটি একটা সে এরর গুলো দেয়। এখানে যে এররটা হচ্ছে সিনট্যাক্স এরর, আমরা একটা সেমিকোলন দিতে বলে গেছি, জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিই, ঠিক আছে। এখন সেভ দিই, এখন লাইন আমার এনে এরর সামনে চলে গেছে, এটা লাল চলে গেছে, ঠিক আছে। এখন রিলোড দিই, আমার আউটপুট আছে 10.62, 62 কিসের, এই যে 2, ঠিক আছে, এর জন্য আসছে। কারণ আমি এখানে একটা ডট দিয়ে ডাবল কোট দিয়ে, ঠিক আছে, এখানে একটা ব্রেক দিয়ে দেই, দুইটা নিচে চলে যাবে, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারবেন। আমরা যেমন ইফ এলস কন্ডিশন গুলো দেখলাম, ঠিক আছে, নেস্টেড ইফ এলস এন্ড কনস্ট্যান্ট ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব, সিম্পল একটা জিনিস। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক আছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল কথাটা বলে গেছিলাম। কনস্ট্যান্ট ভেরিয়েবলের পিছনে ডিফাইন নামের একটা ফাংশন আছে, কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে। এই কনস্ট্যান্ট ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করবেন। ডিফাইন ফাংশনের ভিতরে আপনি দুটো আর্গুমেন্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা হলো কনস্ট্যান্ট নেম, ডাবল কোটের মধ্যে আপনি লিখবেন নেম, ঠিক আছে, আর একটা ডাবল কোটেশনের মধ্যে মিস্টার এক্স, ঠিক আছে। এখন ইকো আমরা শুধু এই নেমটা বলে দিব, আমরা এটা কমেন্ট বানাই, তাহলে এক্সাক্ট ওই রেজাল্ট আমরা দেখতে পাবো। এটা হলো কনস্ট্যান্ট ভেরিয়েবল, ঠিক আছে। যে চাইলে এই ভেরিয়েবলটা আমরা চাইলে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, মানে মিস্টার এক্স, ঠিক আছে। এবার আমরা আরো 4-5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কনস্ট্যান্ট ভেরিয়েবল, এরপর আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ইউজ করে কাজ করব। আচ্ছা, এটা ইফ এলস গেল। এরপরে আমরা আসি আপনার আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করছি, বিয়োগ গুণ ভাগ, ইফ এলস ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো, লুপ, লুপের বিষয়টা আসি। আচ্ছা, তার আগে অ্যারেটা কি এটা দেখাই। অ্যারের ভিতরে এর আগে যেমন জাভাস্ক্রিপ্টে দেখেছি, এর ভিতরে মাল্টি একটা ভেরিয়েবলতে মাল্টিপল কিছু রাখা যায়। এমনিতে আমরা যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেখানে আমরা মাল্টিপল ভেরিয়েবল রাখতে পারি না একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। আর এর ভিতরে আমরা এই কাজটা করতে পারি ইজিলি। যেমন ধরেন আমি একটা ফুড ফুড একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যারে ডিক্লেয়ার করলাম, এর মধ্যে আমি একটা দেখি ম্যাঙ্গো, ঠিক আছে।
তারপর আমার এখানে তিনটা, একটা ভ্যালু, একটা ভেরিয়েবল, এর মধ্যে তিনটা ভ্যালু রাখছি, ঠিক আছে। আর আমি যদি প্রিন্ট করে এইভাবে ইকুয়াল ফুড, আমার কি আউটপুট দেখা দিই, নো অ্যারে স্ট্রিং কনভারসেশন 55 অ্যারে, মানে কনভার্ট করতে পারতেছে না স্ট্রিং। বাট আমি যদি এটার এইভাবে না লিখি, এইভাবে লিখি ফুড 0 ম্যাঙ্গো, আমাদের আছে। তার আগে একটু কোটেশন বসাই, এখানে I like fruits, ঠিক আছে। 0 জায়গায় 1 দেই, তাহলে এখন কি দেখা গেল না, অরেঞ্জ। এটা হলো আমার, এটা ভেরিয়েবল। আর এখানে অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারের মধ্যে আমি তিনটা ভ্যালু দিছি, স্ট্রিং ভ্যালু। তো এখানে স্ট্রিং ভ্যালু দিছি, দেখেন ম্যাঙ্গো স্ট্রিং ভ্যালু কাউন্ট করে, অ্যারে কাউন্ট করে। যেমন স্ট্রিং ভ্যালুর মধ্যে যেমন ম্যাঙ্গো 0, ফার্স্ট তিনটা ভ্যালু আছে, তো এটা কিভাবে ইন্ডেক্সিং করে, অ্যারে ম্যাঙ্গো হলো 0, ঠিক আছে, অরেঞ্জ হলো 1, অ্যাপেল হলো 2, এরপর যদি আরো থাকতো ভ্যালু তাহলে 3 4 5 6। তো অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়, এটা সবসময় মনে রাখবে। অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়, কারণ অ্যারে তিনটা করে আছে, ইন্ডেক্সিং অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হলো যেটা মাল্টি মাল্টি মাল্টিপল অ্যারে। মানে ইন্ডেক্সিং অ্যারে হলো এইভাবে আইডেন্টিফাই করা হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারে হলো আপনার একাধিক অ্যারে কাউন্ট করে অ্যারে। তো এটা আমরা ইন্ডেক্সিং অ্যারে। এখন আরেকটা জিনিস আছে, যেমন কাউন্ট করা যায়, এখানে কয়টা অ্যারে আছে আমি কাউন্ট করতে পারি। কাউন্ট ফুড, কোন রান করে দেন, তিনটা ইন্ডেক্সিং করতেছে কত দিয়ে, 0 1 2 এ পর্যন্ত, আর আমি কাউন্ট করছি তিনটা। তিনটা অ্যারে, হুম। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি, অ্যারে আলাদা করে নাম থাকে, এটা ইন্ডেক্সিং অ্যারে আমার। হুম, এরপর আরেকটা অ্যারে দেখাই, একটা ফুড দেই, ফুড অ্যারে, অ্যারের ভিতরে ইন্ডেক্সিং এর নাম থাকে আলাদা, ঠিক আছে।
যে শুধু যেমন আমি ফুড দিয়ে 012 দিচ্ছি, এখানে 012 দেওয়া যাবে না, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমি নাম দেখলাম, ফুড না, বায়ো, বায়োডাটা, নেম মিস্টার ওয়াই, ঠিক আছে। তারপরে কমা দিয়ে ধরেন এরপর দিলাম এজ, 20, কমা দিয়ে একটু একটা ফন্ট করে নিচ্ছে। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি, যেমন নেম এজ, তারপরে লেগে অ্যাড্রেস, ঢাকা, ঠিক আছে। এটা কিভাবে প্রিন্ট করব? আমি ইন্ডেক্স নাকি 012 এইভাবে করে দিচ্ছি না, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে 012 তাই না, ঠিক আছে। সেখানে নাম থাকে, জিরোর জায়গায় অন্য কিছু থাকে। যেমন আমি ডলার দিয়ে যদি বায়ো লিখি, বায়ো, ঠিক আছে। আমি এখানে লিখলাম নেম, এই কোটেশন ঠিক আছে কিনা, হুম, মিস্টার ওয়াই, ইরোরটা দেখাইছে কিসের জন্য, এখানে আমি কোনো কোটেশন দিইনি, কারণ এটা একটা স্ট্রিং, তো এর জন্য বলতেছি। স্ট্রিং না হলে ওকে ছিল, এটা হচ্ছে মিস্টার ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, বায়োর আগে নেম মিস্টার ওয়াই। ইন্ডেক্সিং এরতে কি করে, এক্স ওয়াই জেড, মানে 012 দিয়ে ইন্ডেক্সিং করে, আর অ্যাসোসিয়েটিভ এরতে নেম দ্বারা ইন্ডেক্সিং করে। মানে এখানে নেম দিছি, এটার ভ্যালু আসছে। আবার ধরেন ডট দিয়ে বললাম, এটার ভ্যালু আমরা এইচ, এখানে আমি বলে দিতে পারবো এইচ, ঠিক আছে। রান করি, বড় হাতের দিছিলাম এ, এই জন্য বুঝতে পারিনি। তাহলে মানে কেস সেন্সিটিভ, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কেস সেন্সিটিভ, অ্যাড্রেসও সেম ভাবে আসবে, তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে মান মাল্টি ডাইমেনশন, মানে অ্যারের ভিতরে অ্যারে, ঠিক আছে। দেখেন আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করছি, এর ভিতরে ভ্যালু ইন্ডেক্সিং দিছি, ভ্যালু দিছি, বাট মাল্টি ডাইমেনশন অ্যারেতে ইন্ডেক্সিং থাকে একটা, ভ্যালু থাকে আরেকটা, ঠিক আছে। মানে ইন্ডেক্সিং নর্মালি 0 1 ইন্ডেক্সিং করে, বাট অ্যারের ভিতরে অ্যারে থাকে। তো এটা কিরকম, একটা আমি ধরেন একটা অ্যারে ডিক্লেয়ার করি, ফুড, ডাবল ডলার দেওয়া মানে ভুল, আমি অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এই অ্যারের ভিতরে আবার অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এইখানে দিব হলো ম্যাঙ্গো, প্রাইস কমা দিয়ে দিল, প্রাইস, প্রাইস 200, ঠিক আছে। এরপর কমা দিয়ে দিল স্টক, স্টক 100,
ম্যাঙ্গোর দিলাম যেমন, এখানে অরেঞ্জেরও রাখবো, তিনটা ডিক্লেয়ার করবো। ম্যাঙ্গো, অরেঞ্জ, অরেঞ্জ, অ্যাপেল। 300 থেকে 200 থেকে 150, শুরু 50 টাকা। এখানে 300 কেজি 25 টাকা, 20 টাকা। সেভ ইকো WD4, ঠিক আছে। কিভাবে প্রিন্ট করতেছি, ফার্স্ট তিনটা মানে 0 1 2, 0 ম্যাঙ্গো সিলেক্ট করবো। এরপরে আমার কি করতে হবে, 0 মানে এই অ্যারেতে ঢুকলাম, এর মধ্যে এখন কিভাবে 0 1 2 মানে ম্যাঙ্গো সিলেক্ট করবো, মানে 1 ম্যাঙ্গো, ঠিক আছে। একটা ডট দিয়ে একটু স্ট্রিং রাখবো, প্রাইস জিরো ওয়ান, এখানে জিরো বলতেছি, 0 0, মানে এটা জিরো, এটা জিরো, আর জিরোর ভিতরে যে ঢুকি ম্যাঙ্গো হলো 0, 1 হলো প্রাইস এখানে, ঠিক আছে। বাকিটা কপি করে দিয়ে দিলাম, প্রাইস হয়ে স্টক, স্টক ফ্রুট 1 2, একটা আউটপুট দেখে ম্যাঙ্গো প্রাইস 200, স্টক 100, ঠিক আছে। সেম ভাবে বাকিগুলো আমরা করতে পারি। এখানে 0 দিচ্ছে না, 1 হবে, এখানে কি হবে 2, এখন এখানে ফার্স্টে যখন 0 দিচ্ছে এখানে 0 হবে, এখানে 1 হবে, সরি এখানে 0 হবে, এখানে 2, এখানে 0, এখানে হবে যেমন 1, এখানে হবে 2, 2, এখানে হবে 2। এবং রান করে ব্রেক দিতে হবে, লাইন পাশাপাশি আসবে, ব্রেক দিয়ে মাস্টারে ব্রেক লাগবে, আমি পরের লাইন নেই। এখন দেখে এখানে একটু ভুল করছে, এই জন্য এররটা এসে পড়ছে, ডাবল হয়ে গেছে। ম্যাঙ্গো প্রাইস 200, স্টক 100, অরেঞ্জ প্রাইস 150, স্টক 20, অ্যাপেল প্রাইস 300, স্টক 20। আচ্ছা, আমরা একটু কঠিনে যাই এখন, ফর লুপ দিয়ে একটু ট্রাই করি, ঠিক আছে। ফর লুপের স্ট্রাকচারটা আমরা বুঝি, ফর ফরের ফর লুপের স্ট্রাকচারটা কি, এখানে তিনটা ইয়ে বসে, একটা হলো অ্যাসাইন মানে ভ্যালু, ঠিক আছে। আর একটা হলো গিয়ে আপনার, আচ্ছা এটাতে ফার্স্ট আমি একটু এর কাউন্ট করে দেখি, যে এর কাউন্ট করে কত দেখে, আচ্ছা ব্রেক ইকো কাউন্ট দিয়ে ফুড, ফার্স্ট ব্রেক
সরি, ফর লুপ তো স্টার্ট করিনি, তার আগে দিছি এর জন্য এরকম করছি। আচ্ছা, তিনটা নাম করতেছি এখানে, একটু দেখি, তাও তিন দেখানোর কথা, তিন দেখাচ্ছি, ঠিক আছে। আমরা ট্রাই করি ফর লুপ প্রিন্ট করার। ফর একটা ভেরিয়েবল নিলাম x ইকুয়াল টু 3 সেমিকোলন, এখন কম্পেয়ার করব, ঠিক আছে, কম্পেয়ার করবো, কিন্তু তার আগে কাউন্টের ভেরিয়েবল এখানে রাখতে হবে, ঠিক আছে। এই কোণা দিয়ে এখানে একটা ডলার দিয়ে কাউন্ট লিখে ডলার এক্স স্মলার দেন কাউন্ট, ঠিক আছে, এক্স প্লাস প্লাস ফলো এখন আমরা লিখে দিব ইকো, লাস্টে কি আসবে ডলার দিয়ে, লাস্টে এক্স, এক্স এর ভিতরে কি আসবে ফ্রুটের নামগুলা, ফ্রুটের নাম কি, আমরা যদি জিরো একটা ব্রেক দিই, ইকো দিয়ে আলাদা করে ব্রেক দিতে পারি, সাথেও দেওয়া যায়, দুই লাইন এক লাইনও দেওয়া যায়, ঠিক আছে। ঠিক আছে, এটা একটু অফ করি, আমার কিছুই আসে নাই, মানে ব্ল্যাঙ্ক। এখানে আমি বলতেছি এক্স হবে, হবে এক্স, এক্স এখানে আমি মান বসাইতে পারি না, ঠিক আছে। এটা একটু দেখি, ভুল করছি, ডিভাইন অফসেট 0.2,
Error testing conversion 78. Please. Length এবং একটা সমস্যা। এখানে দিলাম, এখানে আসলে এর নামটা দিলাম, এর নাম না রাখলে আমি কিভাবে জানি এখানে ফুড নামের যে এটা তো আমার ভেরিয়েবলটা বলতে হবে, সেটাই আমি বলবো। তারপরে এক্স এর মান দিলে এখানে 0 1 2 ইন্ডেক্স করবো। এটাই এখন আমরা এটার কাজ করবো না, এটার কাজ করবো। তো পেঁচানোটা ফুড এক্স দেখি এখানে কি বলেন, ম্যাঙ্গো ঠিক আছে। আচ্ছা ম্যাঙ্গো কি আছে প্রাইস, প্রাইস থেকে আছে ফুড নেম 150 থেকে 20। ধীরে ধীরে আমার দুইটা কাজ, মাল্টি ডাইমেনশনাল ফর লুপ সাথে ফর লুপ গেলে আমরা ফর লুপ হোয়াইল লুপ কি করবো, ডলার এক্স ইকুয়াল টু যদি 0 হয় জাস্ট একটু ম্যাথমেটিক্যাল কম্পারিজন করবো, ডলার এক্স is smaller than 10 so dollar x dollar x plus plus দেখে আউটপুটটা সেমিকোলন দিন 0 1 2 3 4 5 6 9
ঠিক আছে, এটা হলো কন্ডিশন। কন্ডিশনের মধ্যে আমি একটা এক্স এর মধ্যে ভ্যালু রাখছি 0 আর 10, যদি কম্পারিজন করতেছি 10 যদি এক্স এর চেয়ে বড় হয়, অবশ্যই এক্স এর চেয়ে বড়, কারণ 0 ফার্স্ট এক্স এর মান বলছে, এক্স প্লাস এক্স প্রিন্ট করতে বলছি, আর সাথে এক্স প্লাস প্লাস এই ইনক্রিমেন্ট যদি না দেয় পরেরটা প্রিন্ট করবে না। ঠিক আছে, ফার্স্টে যেমন এখানে এক্সিকিউশন করছে 10 এক্স এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড়, এখানে কি করছে 0 প্রিন্ট করছে। প্রিন্ট করার পর এখানে যখন এক্স এর ভিতরে 0 গেছে, প্লাস প্লাস এর কারণে 1 হয়ে গেছে, এই 1টা আবার এখানে গেছে। ঠিক আছে, যখন দেখছে আবার 1 10 10 এর থেকে ছোট, আবার এখানে 1 প্রিন্ট করছে, এভাবে করে 9 পর্যন্ত গেছে। 9 যাওয়ার পর যখন এটা 1 1 ইনক্রিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, ইনক্রিমেন্ট হয়ে মানে 10 হয়েছে, 10 হওয়ার পর যখন এইখানে 10 রাখছে তখন কম্পারিজন হয়নি। আর আমি যদি এখানে একটা ইকুয়াল দিই, 10 আসছে, মানে কম্পারিজনে বুঝে যায় 10 যদি এক্স এর চেয়ে ছোট বা সমান, এটা হলো while loop। এরপর আমার আছে do while। একই জিনিস, ঠিক আছে, এইভাবে করে একই জিনিস আছে। ঠিক আছে, এখন এটা যদি আমি ধরেন একটু উল্টা করে দিই, ফলস করি, তাহলে কি আসে দেখেন, 20 আসবে শুধু প্রিন্টে, আর বাকি কিছু আসবে না। ডু while আর while এর মধ্যে পার্থক্য কি, while এ কন্ডিশন ট্রু হলে আউটপুট দেখা যায়, আর ডু while এ কন্ডিশন ট্রু বা ফলস যেটাই হোক প্রথম স্টেটমেন্ট দেখাবে আউটপুটে। ঠিক আছে, এগুলো ডু while এর মধ্যে পার্থক্য। ফর লুপ তো দেখাইলাম, while ফর লুপ গেল, while লুপটা অনেক লাগবে। ঠিক আছে, তারপরে লাগে আপনার আরেকটা আছে for each। এটা while এর বদলে হবে। for each টা কেমন দেখাচ্ছি, এটা বেরোছে 20, ডলার এক্স নাম্বার ডলার এক্স ডলার এক্স প্লাস প্লাস বল দিচ্ছি নাম্বার। ওয়ার্নিং আর্গুমেন্টস অ্যাপ্লাই ফর ইচ, একটা বলেছি। ফর ইচ আসলে নাম্বার প্রিন্ট হয় না, অ্যারে প্রিন্ট। একটু চেঞ্জ করি, নাম্বারের জায়গায় ফার্স্ট অ্যারে ফুড। ম্যাঙ্গো অরেঞ্জ অ্যাপেল, দেখেন এখানে কোনো ইন্ডেক্সিং করিনি। ঠিক আছে, তিনটা এসে পড়ছে। ডট দিয়ে যদি একটু ব্রেক দিই, আমরা এর আগে ফর লুপ দিয়ে করতে যাই নাম্বারের সাথে কম্পেয়ার করছি, কম্পেয়ার করতে পারছি, তিনটে আসছে। ঠিক, হ্যাঁ, আচ্ছা আমরা সেম ভাবে যদি এইটাকে ধরি, এটা বাদ দিলাম, সেভ দিয়ে রান করি, এখানে আসে, এখানে দুইটা তিনটে ইন্ডেক্সিং আসছে। ঠিক আছে,
এর জন্য আসেনি, সিঙ্গেল ইন্ডেক্সিং হলে আসতো। তারপরে একটা জিরো দেই, আসছে ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপল। ঠিক আছে, এরপর যদি আরেকটা জিরো জিরো দিই, এন ও এ, প্রত্যেকটার ফার্স্ট ক্যারেক্টার আছে, ওয়ান দিলে সেকেন্ড ক্যারেক্টার এ আপেল। ঠিক আছে, তো ফরেস্ট দিয়ে আমরা এর প্রিন্ট করতে পারি চাই, ফ্যাক্ট না, ফরেস্ট দিয়ে প্রিন্ট করতে পারি। তো আমাদের ওয়াইল্ড ফরেস্ট গেছে, শুধু আছে সুইচ, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, জানেন এগুলো সংখ্যায় নেই, n equal to 20, সুইচ, তারপরে স্ট্রাকচার নিচ্ছে, ভেরিয়েবল মানে কি, যে ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করব, নাম। ঠিক আছে, এখানে ভ্যালু, এটা আমি স্ট্রিংয়ে দিতে পারি, ইন্টিজারে দিতে পারি। আমার ইন্টিজার আছে, এখানে ইন্টিজারে দিই 30 কোড, মানে কি প্রিন্ট হবে। ঠিক আছে, তো 30। ঠিক আছে, এবার সেম ভাবে ঠিক আছে, 20 দিলাম, 20 দিই, এখানে 50, 6, আমার প্রিন্ট হবে এই যে 20। ঠিক আছে, ডিফল্ট করবো ফর্ম, কোনো কিছু যদি না পাই সুইচে, এই নাম্বার 20 নিচে 20 কেসের সাথে যে এটা মিলবে সেটাই হবে। 20 দেখা গেছে, মানে এই 20। ঠিক আছে, এই হলো সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট গেল, আবার ফর লুপ, অ্যারে, কন্ডিশন সুইচ সবই দেখবে, ফাংশন আছে। যেমন ফাংশন কি, আমরা একটা ফাংশন যোগ করার জন্য যদি ফাংশন করি, ঠিক আছে, ফাংশন ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে, ফাংশন ডিক্লেয়ার করো, ফাংশনের নেম দিলাম সাব। ঠিক আছে, ডলার এক্স ইকুয়াল টু 4 প্লাস 10। ঠিক আছে, এভাবে দিলে অবশ্য আউটপুট আসবে। ফাংশন ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে ফাংশন লিখতে হবে, তার ফাংশনের নাম দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে এখানে স্টেটমেন্টে যেটা লিখবো, ঠিক আছে, সেটা আমার আউটপুট আসবে। তো ফাংশনে সবসময় প্রসেসটা রেডি করে, আর ফাংশন যখন কল করবো তারপরে আউটপুটটা ফাংশনের প্রসেসটার ভিতরে যেটা আছে সেটার ভিতরে যেটা, যে আউটপুটটা দেখা যাবে সেটাই ফাংশন কল করলে ওই আউটপুটটা আসবে। ঠিক আছে, রিটার্ন যেহেতু ইন্টিজার, এর জন্য রিটার্ন করতেছি, ইন্টিজার না হলে আমাদের রিটার্ন করার দরকার ছিল না। ঠিক আছে, এক্স। এখন এভাবে যদি রাখি তাহলে কি আসে দেখেন, ব্ল্যাঙ্ক, কিছুই দেখা নেই, ব্ল্যাঙ্ক, কারণ কি আমি ফাংশন ক্রিয়েট করছিলাম কল করব, এই ফাংশনটা এখন আমি জাস্ট কল করব।
ঠিক আছে, ইকুয়াল আসতেছে, ঠিক আছে। কল করছে ঠিকই, মানে কল করলে তো আমি এখানে তো প্রিন্টের জন্য কিছু বলিনি, ঠিক আছে। এই জন্য কল করছে, আসছে ঠিকই, কিন্তু প্রিন্ট হয়নি। একটা জিনিস দেখেন, আমি এত কোড লিখছি ভিউ সোর্সে, কিচ্ছু দেখায় কোনো কোড নাই, কমেন্ট নেই, কিছু নেই, ঠিক আছে, সব কোড হিডেন আছে। তো এইভাবে ফাংশন কল করে, ফাংশনে আর্গুমেন্ট, আর্গুমেন্ট জিনিসটা কি, দুইটা আমি ভ্যালু নিতে পারবো, যেমন 10, 4 আর 10 নিছি, আমি ইচ্ছা মতো এই ভ্যালুগুলো নিতে পারবো, ঠিক আছে। এ বি, এখন ডলার এ, এখানে কি, এগুলো আর্গুমেন্ট, ঠিক আছে। সরি, প্যারামিটার, আর্গুমেন্ট নাই, প্যারামিটার বলে ফাংশনে বা মেথডের মাঝখানে আমরা যে প্যারামিটার গুলো দেই ফার্স্ট ব্রেকেট, এগুলো প্যারামিটার বলে। এই প্যারামিটার আমি সবই কল করছি। চাইলে মানে এখন প্রথমে তো আমার কি ফাংশনের ভিতরে ভ্যালুগুলো ফিক্স ছিল, আমি চাইলেও চেঞ্জ করতে গেলে এই ফাংশন আমাকে চেঞ্জ করতে হবে। এখন সিস্টেমটা কিভাবে করছি, এই ফাংশন আমি যে কোনো জায়গায় কল করি, ঠিক আছে, আমি চাইলে ওইখানে যে মানে এই প্যারামিটার আকারে যে ভ্যালুটা পাঠাবো সেটাই সে যোগ করে আমার আউটপুটে দেখাবে। আমি এখন চাইলে জাস্ট নাম্বার দিয়ে দেবো 100 ইন্টু 100 1000, সরি 5200, দেখেন কত বড় একটা সংখ্যা, 5200, এটা যোগ করছে কিন্তু, ঠিক আছে। এই হলো ফাংশনের কাজ, মানে কল করা। আর যদি আমি কোনো নাম টাম দিতাম, ধরেন এখানে এখানে আমি এইভাবে না দিয়ে জিনিসটা যদি এইভাবে দিই, আবার নতুন একটা ক্রিয়েট করি, স্ট্রিং দিয়ে ফাংশন বায়ো এফ নেম, ফার্স্ট নেম দিয়ে দিলাম, এল নেম, আচ্ছা, নেম ডলার দিয়ে এফ নেম, ঠিক আছে। ফুল নেম দিয়ে যদি একসাথে ফুল নেম, ফার্স্ট নেম, আবার একটা কনকেট দিয়ে, ডাবল কোটেশন দিয়ে, কনকেট দিয়ে, মাঝখানে আবার একটা স্পেস দিয়ে, ওই কনকেট দিয়েছি মেনলি স্পেসটা দেওয়ার জন্য, ডট দিয়ে লাস্ট। এখন এই ফাংশনটা আমি যদি যে কোনো জায়গায় কল করি, এর আগে ইকো লিখছি কারণ ফাংশনের ভিতরে কোনো প্রিন্ট করিনি, এখন আমার ইকো লেখা লাগবে না, কারণ ফাংশন আমাদের প্রিন্ট করে দিচ্ছি, শুধু ফাংশনের বায়ো অফ, মানে এর দেখে দেখেন আমি এখানে প্যারামিটার দিছি কিন্তু ফাংশন কল করছি প্যারামিটার দিই, স্ট্রিং এর মধ্যে এখন আমি নাম লিখে দেবো, মেইন আলি, দেন ফুল নেম, কারণ আমি প্রিন্ট করছি ফুল নেম দিয়ে,
এখন আমি তাহলে এই যে এইটাই বারবার মনে করেন দিই, মাশরুম মোহাম্মদ আলী, মাসুম আলী, কনক আলী, প্যারামিটার দিয়ে যতগুলো করবো ততগুলো আসবে। এটা ফাংশন, ফাংশনের প্যারামিটার। বুঝতে যদি কোড করতে পারেন এটা খুব মজার বিষয়, মানে এটা অনেক মজা লাগবে কোড করতে গেলে, এবং মানে হিউজ ইয়েস। আচ্ছা, আমরা মোটামুটি পিএইচপি যে সিনট্যাক্স, বেসিক, ফর লুপ, অপারেটর, কম্পারিজন অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর, অপারেন্ট, ঠিক আছে, কন্ডিশন, লুপ, বেসিক জিনিসগুলো আমরা দেখলাম। এরপরে বেসিক তেমন কিছু নাই, এরপরে কাজ করতে করতে বাইক বলে, ঠিক আছে। আমরা যেমন কালকের আপনার, ঠিক আছে, নেক্সট কালকে ক্লাসে আমরা কি করব, ফর্ম দিয়ে আপনার কি বলে ফর্ম দিয়ে আপনার ই করবো, পিএইচপি দিয়ে ফর্ম ভ্যালিডেশন করবো ফার্স্ট, ঠিক আছে। তারপরে আপনার কিছু ক্লাস মানে ইনক্লুড করা, পেজ করবো, 4-5টা পেজ করে একটা পেজের সাথে আরেকটা পেজ ইনক্লুড করা, হুম, একটার সাথে হেডার ফুটার এগুলো কিভাবে আলাদা করে ইনক্লুড করা। তারপরে একটা পেজের মধ্যে শুধু আমাদের কিছু মানে ধরেন হেডার ফুটার ফিক্স থাকবে, শুধু কন্টেন্ট চেঞ্জ হবে, ঠিক আছে, এভাবে করবো জিনিসগুলো। হুম, বারবার যেমন হেডার ফুটার কল করা লাগবে। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। যেমন আস্তে আস্তে পিএইচপি দিয়ে আমরা মোটামুটি কয়েকটা ক্লাস এগুলো প্রজেক্ট করতে পারবো। যেমন এখন আপনাদের প্রজেক্টের সেশন এখন ওয়ার্ডপ্রেস দিয়ে যেমন আমরা করছি ক্লাস, প্রজেক্ট করছি, ঠিক আছে, তো পিএইচপি দিয়ে আমরা সেগুলো করবো। আচ্ছা, আর লারাভেলের যে জিনিসটা দেখা দিলাম সেটাও দেখাবো। আজকে ঠিক আছে এই পর্যন্ত থাকুক, কালকে আমরা আবার পিএইচপির এখান থেকে